অন্ধকার ঘরটা মোমবাতির আলোয় পরিপূর্ণ। স্টার অঙ্কনের 5 রেখায় 5টা মোমবাতি জ্বালিয়ে রাখা আছে। আটা দিয়ে স্টার অঙ্কন করা তা সহজেই বুঝে গেল তুলি। মাঝখানে ফাঁকা জায়গায় চোখ বন্ধ করে বসে আছে শশী। জোরে জোরে শ্বাস গ্রহণ করছে সে। মুহূর্তেই কেমন উতলা হয়ে পড়ল। সামনে একটা লোক কিছু দোয়া দরুদ পাঠ করছে। কালো কাপড় পরিধানরত অবস্থায় আছে লোকটা। মাথায় টুপি দেওয়া আছে। দেখে ততটাও বয়স নয় মনে হলো তার। 25 কিংবা 26-এর মাঝভর্তি হবে। শশী চড়াত করে উঠে সোজা দাঁড়ালো শটান হয়ে। তুলি ভয় পেয়ে গেল সহসায়। শশীর চোখগুলো অসম্ভব লাল হয়েছে, মুখে বিদঘুটে হাসি। ঘর ছেড়ে বাইরে যেতে লাগলো সে। তার পেছন পেছন লোকটাও গেল, তবে লোকটার হাতে ছিল রামদা। বোরখার মতো মাঝ বরাবর চেরা পোশাক পরেছে লোকটি, যাকে পরধুতি বলা হয়। হাঁটলেই এপাশ ওপাশ দৌড়ে বেড়াচ্ছে কাপড়গুলো। শশী সোজা পাহাড়ের দিকে গেল। চূর্ণচূড়া পাহাড়। পাহাড়টির নাম রেখেছিল শাহীন জমিদার। তিনি ছিলেন এই জমিদারের পূর্বপুরুষ। পাহাড়টির বেশ জায়গায় ধসে যায় মাঝে মধ্যেই, তাই একে চূর্ণ বলে আখ্যায়িত করা হয়। আর এর অবতরণ ছিল আকাশ ছোঁয়ার মতো, বিশাল উঁচু চূড়া, তাই চূর্ণচূড়া পাহাড়। পাহাড়ের উপরের চূড়ায় একটা ছাপড়ি আছে, খড়ের শন দিয়ে তৈরি। সেখান থেকে পূর্ণিমার রাতে প্রায় অতৃপ্ত কান্নার শব্দ শোনা যায়। চূড়ার সম্মুখে বড় একটা বটগাছ। বিশাল বড় গাছটা ছায়ার মতো ছড়িয়ে আছে পাহাড়ের বিশালতায়। বটগাছের গোড়ায় পুকুর খনন করা আছে। এই উঁচু চূড়ায়ও পুকুরে পানি থই থই করছে। শশী আর লোকটা পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। বিদ্যুৎ গতিতে চোখের পলকেই যেন তারা পাহাড়ের চূড়ায় পৌঁছল, কিন্তু তুলি তা পারল না। ভাঙা চূড়া মাটির সিজি বয়ে চূড়ায় উঠতে খুব কষ্ট হচ্ছে তার। ঘণ্টাখানেক সময় নিয়ে সে চূড়ায় পৌঁছল, কিন্তু ততক্ষণে খুব বেশি দেরি হয়ে গিয়েছিল। ছাপড়ির ভেতরে শশী আর লোকটি একে অপরের সাথে মিলিত হয়েছে। জ্বালানায় ফোকর দিয়ে স্পষ্ট দেখতে পেল তুলি। চাঁদের আলো যেন তাদেরকে আরও ফুটিয়ে তুলছে ধরার মাঝে। তুলি সরে দাঁড়াল। তার বড্ড ভয় হচ্ছে এখানে। 2 হাতে শাড়ি খামচে ধরল। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিল। এখান থেকে কি সে চলে যাবে? না, যদি যেতেই হয় তাহলে শশীকে নিয়ে যাবে সে। আচ্ছা, আজকের আগে যতগুলো কুমারী মেয়ে নিখোঁজ হয়েছে তারাও কি এখানে এসেছিল? তারাও কি লোকটার সাথে মিলিত হয়েছিল? তারপর কি হয়েছিল? এখান থেকে তারা কোথায় গিয়েছিল? তুলি গিয়ে পাশের বটগাছের আড়ালে দাঁড়ালো। লোকটা ঘর ছেড়ে বাহিরে এলো। শশী জোরে জোরে কাঁদতে লাগল। তুলি ভয়ে কেঁপে উঠল। শশী গগন ফাটিয়ে চিৎকার করল, না, না। লোকটি দ্রুত শশীর কাছে এলো। শশী ছাপড়ির ভিতরে বসে বসে কাঁদছে। 2 হাতে চুল খামচে ধরে টানছে আর চিৎকার করছে। লোকটিকে দেখেই শশী জড়সড় হল। শাড়ির অংশ দিয়ে নিজেকে আবৃত্ত করল। ঘৃণার তীক্ষ্ণ তীর ছুঁড়ে বলল, লম্পট, কাপুরুষ, একা পেয়ে একটা মেয়ের সর্বনাশ করতে লজ্জা করে না? কে তুই? কথাটা শুনেই তুলি চমকালো। শশী যদি লোকটাকে নাই বা চিনে থাকে, তাহলে সে এখানে এলো কেন? আর আসার সময় তাকে জমিদারের ছেলের কথাই বা কেন বলল? এই লোকটি কে? আর শশী তো নিজেই এই চূড়ায় আসলো, তাহলে সে কেন লোকটাকে চিনল না? এতটা পথ যে শশী একা এলো, নাকি সে কোনো মায়াবী জাদুর ছলে পড়ল? বার কয়েক চিমটি কাটল তুলি। না, সে ঘোরের মাঝে নেই। সব কিছু সত্যি হচ্ছে। কিন্তু কি হচ্ছে এসব? কাপুরুষ, তোকে আমি খুন করব, বলেই পাশে রাখা রামদাটা হাতে নিল শশী। ছুটে লোকটির কাছে যেতেই লোকটি কিছু একটা ছুঁড়ে দিল শশীর দিকে। ধোয়ার মতো কিছু একটা উঠতেই শশী স্বাভাবিক হলো। লোকটি গম্ভীর গলায় বলল, রামদা রেখে আমার সাথে এসো। শশী কোনো কথা না বলে রামদাটা তুলে রাখল। চুপচাপ লোকটির পিছু পিছু হাঁটতে লাগল। লোকটি শশীকে নিয়ে সেই পুকুরে গেল ডুব দিতে। শশীও নিঃশব্দে লোকটির সাথে চূড়ার টলমল পানিতে ডুব দিল। পুকুর থেকে উঠে বটগাছের গোড়ায় রাখা সাদা থানটা বিনা বাক্যে পরিধান করল শশী। সামনে রাখা গোলাপ জলটা নিজের গায়ে ছিটিয়ে নিল। তুলি নিঃশব্দে সব কিছু দেখল। লোকটি উঠে নিজেও সাদা থান পরিধান করল। সামনে রাখা খাঙ্কা ঘরের দিকে ইশারা করল শশীকে, এখানে মাথা দাও। শশী গিয়ে সেখানে মাথা রাখল। তুলি চিৎকার করতে গিয়ে 2 হাতে মুখ চেপে ধরল। এখানে কোনো মতেই তাকে চিৎকার করা যাবে না। সামনে চোখ পাকিয়ে সব কিছু দেখল। বিড়বিড়িয়ে বলল, আমাদের এখানে দুম্বাকে এভাবে জবাই করা কত? তাহলে কি শশীকে এখানে জবাই করবে? হিন্দু উপাসকরা তো এভাবে পাঠা বলি দিত, তাহলে কি শশীকে এখানে বলি দিবে? জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল সে। ধীর পায়ে সামনে এগিয়ে গেল। কোথা থেকে আওয়াজ আসলো,
কোনো কিছুর বিনিময়ে বলি থেকে পিছুপা হবে না সাইর। তোমাকে সর্বশক্তিমান হতে এখন সবাই আটকাতে চাইবে, তাই তুমি তোমার কাজে মনোযোগ দাও। তুলি ছাপড়ির পেছনে লুকিয়ে পড়ল। আওয়াজটা কোথা থেকে আসছে সেটা জানার কৌতূহল বেড়ে গেল তার। আশেপাশে খোঁজ করল, কোথাও কেউ নেই। তাহলে কথা কে বলল? লোকটির নাম সাইর, কিন্তু লোকটি কে? কেনই বা শশীকে বলি দেবে? কি তার উদ্দেশ্য? সাইর মাথা নত করে বলল, আপনি যা বলবেন তাই হবে। সাইর রামদা শশীর থুকনির তরে ধরে বলল, হে কুমারী, কালেমা পড়ো, তুমি শাহাদাত বরণ করতে চলেছ। শশী কালেমা পড়তে লাগল। সাইর রামদা উঁচু করতেই আবারও গায়েবী আওয়াজ এলো, থামো, তুমি বস্তু পরিত্যাগ করো আগে, অন্যথায় আমি ক্ষিপ্ত হব। সাইর তার বস্তু পরিত্যাগ করল। চাঁদের আলো এক ঝলক দিয়ে তার শরীরে প্রবেশ করল। সুবর্ণ চাঁদের ন্যায় গাঢ় তীক্ষ্ণ সাদা ধবধবে শরীরের রং। মুহূর্তেই লোকটিকে কুষ্ঠ রোগীর মতো মনে করল তুলি। কিন্তু চাঁদ যখন নিস্তেজ হয়ে তার সব সৌন্দর্য সাইরকে ঢালছিল, তখন তার শরীর আরও সৌন্দর্য ধারণ করল। তুলি চাঁদের দিকে তাকালো। আজ তো পূর্ণিমা। বিস্ময়ে ঢোক গিলল তুলি। সাইর দুই হাত উঁচু করে চিৎকার করল, আমি পেরেছি, নিজেকে সর্বশক্তিমান বানাতে আমি সব কিছু করতে পারবো। পুরো পৃথিবীকে বিনাশ করে হলেও আমি সর্বশক্তিমান হবই হব। তুলি দৌড়ে গেল শশীকে বাঁচাতে। সে বুঝতে পেরেছে লোকটি তাকে বলি দেবে। তুলি শশীর কাছে যেতেই সাইর রামদাদিকে শশীর গর্দানে কোপ বসিয়ে দিল। রক্তগুলো ছিটকে সাইর আর তুলির শরীরে লাগল। তুলি চিৎকার করল, না শশী, এসব কি হলো আল্লাহ? তুমি এটা কি করলে আল্লাহ আমার শশীর সাথে? পেছনে তাকালো সাইর, দ্রুত নিজের বস্তু পরিধান করল। তুলির দিকে এগিয়ে আসতেই গায়েবী আওয়াজ এলো, মেয়েটি তোমার কাজে বাধা দিতে এসেছে, তার দিকে মনোযোগ দিও না, তাহলে তোমাকে আবার তপস্যা করতে হবে, তুমি তোমার দিকে মনোযোগ দাও। সাইর শশীর তাজা রক্তগুলো শুষে খেয়ে নিল। তুলি তা দেখে সঙ্গে সঙ্গে বমি করে দিল। মানুষের তাজা রক্ত আর একজন মানুষ কিভাবে খেতে পারে? শশীর দেহটাকে মাটিতে শায়িত করল সাইর। রামদা দিয়ে শশীর বক্ষে কোপ দিল। মাঝের হাড় ভেঙে হরম্বর শব্দ হলো। বুক চিরে পিতৃথলি বের করল। কলিজা বের করে পাশে রাখল। রামদা দিয়ে দেহটাকে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করল। পাশে রাখা কলিজা নিয়ে উঠে দাঁড়ালো। কলিজা সম্মুখে ধরে চিৎকার করল, এটা ছিল আমার অর্ধ সমাপ্ত কাজ, আগামী পূর্ণিমা হবে আমার সমাপ্ত কাজ। কলিজা মুখের সামনে এনে কাঁচাই কচমচিয়ে খেতে লাগলো। তুলি আর সইতে পারছে না, মাথা ঘুরছে তার। পেছনে সরতে সরতে চূড়ার শেষ কিনারায় এলো তুলি। ব্যাস, আর এক ধাপ পেছনে দিতেই চূড়া থেকে নিচে পড়ে গেল। জোরে চিৎকার করল, বাঁচাও! সাইর চিৎকার শুনেও কোনো প্রতিক্রিয়া করল না। সে নিজ মনে কলিজা চিবিয়ে খেতে লাগলো। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে সাইরের, তবুও সে থামছে না। খাওয়া শেষ করতেই গায়েবী আওয়াজ এলো, আর মাত্র একটা পূর্ণিমার অপেক্ষা, তাহলেই তুমি হবে সর্বশক্তিমান। সাইর চিৎকার করে বলল, হ্যাঁ আমি হব, সব কিছু বিনাশ করব। ধমকের আওয়াজ এলো, এত খুশি হয়েও না সাইর, মেয়েটি তোমার শরীর দেখে ফেলেছে, এখন ভাবো তোমার কি হবে। সাইর হাসল, হ্যাঁ আমি জানি আমাকে এখন কি করতে হবে, তুমি চিন্তা করো না, মেয়েটি হয়তো এতক্ষণে মরে গিয়েছে। জোরে ধমক এলো, থামো তুমি, তুমি জানো না, তোমার বিনাশকারী একজন মেয়ে। যে মেয়েটি তোমার চাঁদ শরীর দেখবে সে হবে তোমার বিনাশকারী, আর মেয়েটি তোমার শরীর দেখে ফেলেছে, তাই পরবর্তী পূর্ণিমায় ওই মেয়েটিকে বলি দিতে হবে তোমার। সাইর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। চূড়ার কিনারায় গিয়ে এদিকে সেদিকে দেখল কোথাও মেয়েটি আছে কিনা, কিন্তু এখান থেকে শুধু চূর্ণ বিচূর্ণ গাছপালাই দেখা যাচ্ছে, মেয়েটির কোনো চিহ্ন সেখানে নেই। সাইর প্রশ্ন করল, আমি মেয়েটিকে চিনব কিভাবে, তার চেহারা তো আমি দেখিনি। সঙ্গে সঙ্গে সামনে একটা মায়াবী আয়নায় তুলির চেহারা ভেসে উঠল। সাইর চেহারাটা মগজে এমন ভাঁজে স্থানান্তর করল যাতে বহু বছর আগেও সে মেয়েটিকে দেখেছে। তারপর দুই হাত ওসার করতেই পিঠের দুপাশ থেকে মস্ত বড় দুটো ডানা বেরিয়ে এলো। উড়াল দিয়ে চূড়া থেকে নিচের দিকে উঠতে উঠতে নামল। তার চোখ জোড়া এখন ঈগলের মতো তুলিকে খুব